বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, প্রফেসর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরতে চাই দর্শকদের উদ্দেশ্যে, এরপর আপনাদের সাথে আলোচনা শুরু করব। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পুরনো প্রতীক দাঁড়িপাল্লা পুনরায় বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া তাদের নিবন্ধনও পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের সই করা প্রজ্ঞাপনে এই বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দলের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত 2018 সালের 28 অক্টোবরের প্রজ্ঞাপনটি বাতিল করে দলের নিবন্ধন দলীয় প্রতীক সহ পুনর্বহাল করা হলো। 2013 সালের 1 অগস্ট সংবিধানের সঙ্গে গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ার কারণ দেখে দলটির নিবন্ধন অবৈধ বাতিল ঘোষণা করা হয়। আক্তার আহমেদ বলেন, জামায়াতের নিবন্ধন ও প্রতীক পুনর্বহাল করা হয়েছে, এর অর্থ দলটি আবার নির্বাচন করার সুযোগ পেল। আরেকটি তথ্য তা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে হামলাকারী বিএনপি বা শ্রমিক দলের কেউ নয় বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেছেন, বিএনপির স্লোগান ব্যবহার করে হামলা চালিয়ে দলকে বিতর্কিত করার ষড়যন্ত্র হয়েছে। নগর ভবনে হামলাকারীদের সঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠতা রয়েছে। মঙ্গলবার নগর ভবনে আহতদের দেখতে যেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের তিনি এই কথাগুলো বলেন। এবং ইশরাক আরও বলেন যে, গত দুদিন ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন সহ সব আঞ্চলিক কার্যালয়ে জনগণের সেবাদান কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। দীর্ঘদিনের আন্দোলনের কারণে যে স্থবিরতা বিরাজমান ছিল তা আমরা দৃঢ় মনোবল, সাংগঠনিক ঐক্য ও জনতার সহযোগিতায় কাটিয়ে উঠেছি। প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে সব বাধা বিপত্তি অতিক্রম করে আমরা জনগণের দৈনন্দিন ও জরুরি সেবাদান কার্যক্রম পুনরায় চালু করতে সক্ষম হয়েছি, যার ফলে নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। কিন্তু এই শান্তিপূর্ণ অগ্রগতিকে ব্যাহত করতেই একটি সুপরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটেছে। এরপর যে তথ্যটি তা হচ্ছে, মব ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না, তবে কমিয়ে আনা হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ভবিষ্যতে মবের ঘটনা যাতে না ঘটে সেজন্য সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার। এখন পর্যন্ত মব ভায়োলেন্সে জড়িত কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সে সংখ্যা বলতে পারবো না, তবে একটি বড় সংখ্যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বিষয়ে উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন, ওই ঘটনায় আমরা সবাই দুঃখিত, এটা মেনে নেওয়া যায় না। ওই ঘটনায় একজনকে আটক করা হয়েছে, আরও কেউ জড়িত আছে কিনা খুঁজে দেখা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারো দুর্বলতা থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরেকটি বিষয় বলেছেন, তিনি বলেছেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, বৈঠকে সেই বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার বিষয়টি সব বাহিনীর প্রতিনিধি নিশ্চিত করেছেন। তারা বলেছেন, নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। এবং সবশেষ খুবই ছোট করে আরেকটি তথ্য একটু তুলে ধরি, তা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় 4 জন আহত হন। এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানায় দলটি। 23 জুন রাত 11টার দিকে বাংলাদেশ স্থানীয় সময় এনসিপি ও জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে। এই হামলায় জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক আব্দুর রব ও শ্রমিক উইংয়ের সদস্য সহ 4 জন আহত হন। এই ছিল কিছু তথ্য। আমি রাজিকুজ্জামান রতন, আপনার কাছে একটু আসি। নাগরিক পার্টির অফিসের সামনে যে ককটেল বিস্ফোরণের ঘটনা, আপনি নিশ্চয়ই দেখেছেন বিষয়টি, এবং পরবর্তীতে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি এবং 4 জন আহত হলেন, পুরো ঘটনাটি দেখে আপনার কি মনে হয়েছে সেখানকার পরিস্থিতি, এবং সরকার আসলে এই যে নিরাপত্তার যে বিষয়টি, একটি তরুণদের নতুন রাজনৈতিক দল সেই তাদের অফিসের সামনে এই ধরনের ঘটনা ঘটলো, আপনার কাছে কি মনে হয় রাজিকুজ্জামান রতন? ধন্যবাদ। একটা রাজনৈতিক দলের অফিস, তারপরেও সে অফিসটা এমন একটা জায়গায় যেটা ঢাকা শহরের ধরতে গেলে প্রাণকেন্দ্র, যেখানে একটা 4টা রাস্তার একটা মিলিত জায়গা আছে এবং যেখানে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনাও আছে। সেইখানে একটা রাজনৈতিক দলের অফিসের সামনে এই বোমা বিস্ফোরণ নানা ধরনের কিন্তু তাৎপর্য বহন করে। প্রথমত, এর মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো তারা একটা আতঙ্কের মধ্যে পড়ে যাবে।
যে যে কোনো দলের সামনেই তো, অফিসের সামনে এই ধরনের ঘটনা ঘটতে পারে। দুই, আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে একটা নেতিবাচক ধারণা জনমনে যেটা ছিল সেটা আরো স্থায়ী হবে। 3 নম্বর হচ্ছে যে একটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে মানুষ, এই বোধটা জনগণের মধ্যে আরো তীব্র হবে। আর 4 নম্বর যেটা হলো যে এটাকে রাজনৈতিক আহ পাল্টাপাল্টির দিকেও আবার নিয়ে যাবে কিনা দেশটাকে। ফলে আমরা মনে করি এই ঘটনার একটা অবিলম্বে এর একটা সুষ্ঠু তদন্ত, বিচার এবং দায়ীদেরকে গ্রেপ্তার করা হোক। কারণ ওখানে নানা ধরনের ভবন থাকার কারণে প্রায় প্রত্যেক ভবনেই কোনো না কোনো সিসি ক্যামেরা আছে। এটা ঠিক ঠিক মতো যদি যাচাই বাছাই করা হয়, একটা ক্লু এখান থেকে বের করা খুব কঠিন ব্যাপার হবে না। আমরা মনে করি প্রথমত এটা খুবই উদ্বেগজনক, এটা খুবই নিন্দনীয় ঘটনা। তৃতীয়ত এটা হচ্ছে একটা আতঙ্ক সৃষ্টিকারী ঘটনা। আর সবচেয়ে বড় কথা, একটা সুষ্ঠু গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের জন্য এটা কিন্তু একটা হুমকির মতো। ফলে আমরা বিষয়টাকে হালকাভাবে যেন কেউ না দেখেন। সরকারকে এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানাবো। পাশাপাশি আমরা জনগণের কাছেও আবেদন জানাবো যে এই সমস্ত পরিস্থিতি জনজীবনে নানা ধরনের দুর্ভোগের মধ্যে দুশ্চিন্তার যে নতুন উপাদান তৈরি করছে, এই ব্যাপারে জনগণও যেন একটু সতর্ক থাকেন। জি, রাজিকুজ্জামান রতন, মব ভায়োলেন্স যে বিষয়টি আমরা দেখছি যে চলছে এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তি আসলে এর শিকার হচ্ছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এটি বন্ধ করা যাচ্ছে না, তবে কমিয়ে আনা হচ্ছে। এবং তিনি আরো বলছেন যে ভবিষ্যতে যেন এই ধরনের মবের ঘটনা না ঘটে সেজন্য সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। সরকার কি যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে আপনি কি দেখতে পাচ্ছেন, রাজিকুজ্জামান রতন? আমাদের মাঝে মাঝে একটু দুঃখের সঙ্গে কয়েকটা পুরনো কথা পুনরাবৃত্তি করতে হয়। একটা হলো যে পুরনো কথা হচ্ছে চেয়ারের একটা নিজস্ব ভাষা আছে। চেয়ারে যারা বসেন তারা কি সবসময় একই ভাষায় কথা বলেন? এর আগে গত 15 বছর যে ধরনের ঘটনা ঘটতো, দাবি করা হলেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকতেন তারা বলতেন খতিয়ে দেখা হচ্ছে, বিবেচনা করা হচ্ছে, পরিস্থিতি আগের চেয়ে ভালো আছে, পরিস্থিতি উন্নতি করার যথেষ্ট চেষ্টা করছি। মানে এরকম যদি আপনি হিসাব করেন 10টা বাক্য আপনি পাবেন, এবং এই 10টা বাক্যই ঘুরে ফিরে বারবার বিভিন্ন সময় বলা হয়। আমরা মনে করি কথাটাই তো যথেষ্ট নয়। মব ভায়োলেন্স তো গণতন্ত্রের বিরুদ্ধে। মব ভায়োলেন্স তো জুলাই আন্দোলনের চেতনার বিরুদ্ধে। জুলাই আন্দোলন ছিল একটা দমন পীড়নের বিরুদ্ধে, মানুষের একটা সংগঠিত শক্তির বিরুদ্ধে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, মানুষের প্রতিরোধ। মানুষ তো ভয়ের রাজত্বে বসবাস করতে চায় নাই, মানুষ তো একটা মুক্ত পরিবেশ পেতে চেয়েছিল। মব কিন্তু সেই গণতান্ত্রিক সংস্কৃতির বিরুদ্ধে। 50 জন মানুষ একত্রিত হয়ে যে কোনো মানুষকে যে কোনো সময় আক্রমণ করে ফেলতে পারে, এবং সেখান থেকে একদিকে আক্রমণকারীরা যেমন শক্তিশালী হয়ে উঠছে, আক্রান্তরা ভীত সন্ত্রস্ত হচ্ছে, আর সাধারণ মানুষ কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। রাস্তায় যদি এখন 10 জন মিলে কোনো একজন মানুষকে পেটায়, পাশ দিয়ে 100 জন মানুষ হেঁটে যাবে, তারা কেউ সেদিকে ভ্রুক্ষেপ করবে না। কেউ ভ্রুক্ষেপ করবে না ভয়ে যে ওখানে গিয়ে আবার না জানি আমি কি বিপদে পড়ি। আর কেউ কেউ মনে করবে যে ঠিক আছে, যা হয় হোক, এই তো চলছে। ফলে এই নিষ্ক্রিয়তা অথবা ভীত সন্ত্রস্ত হয়ে যাওয়া, দুটাই গণতান্ত্রিক সংস্কৃতির বিরুদ্ধে। যে কারণে আমরা বলেছিলাম যে এই মব সংস্কৃতির বিরুদ্ধে তো সবাই কথা বলছে। মব সংস্কৃতির বিরুদ্ধে জুলাই আন্দোলনের প্রথম সারিতে যারা ছিলেন সেই ছাত্ররাও বলছে, মব সংস্কৃতির বিরুদ্ধে বিএনপিও বলছে, মব সংস্কৃতির বিরুদ্ধে আমরা বাসদরাও বলছি, আমরা বামপন্থীরাও বলছি। তাহলে আমরা তো প্রত্যেকেই মব সন্ত্রাসের বিরুদ্ধে বলছি। দায়িত্বটা কার? দায়িত্বটা তো সরকারের। আমরা কখনো কখনো দেখি যে আইন শৃঙ্খলা বাহিনীর, যাদের আইন শৃঙ্খলা রক্ষা করার কথা, তারা এমন এমন কথা বলছেন এবং সেটা প্রকাশ্যে বলছেন যে আমি এমন মামলা দেব যে মামলা দিলে যাবজ্জীবন অথবা ফাঁসির মতন ব্যবস্থা হয়। তার মানে মামলা দেওয়ার ক্ষেত্রেও আগে যে মানসিকতা ছিল সেই মানসিকতা দ্বারাই পরিচালিত হবে। অপরাধ বিবেচনা করা হবে না। অপরাধী সে সত্যিই অপরাধী কিনা, নাকি অপরাধী বানানো হলো, সেগুলো কি যাচাই করা হবে না? একটা মবের মধ্যে পড়ে মানুষ কি তার স্বাভাবিক নিরাপত্তা সেটা হারাবে? একসময় আমরা স্বাভাবিক জীবনের নিরাপত্তা চেয়ে আন্দোলন করেছিলাম, এখন কি মর্যাদা রক্ষার একটা স্বাভাবিক পরিবেশ চাই, এই জন্য আবার আমাদেরকে রাস্তায় নামতে হবে? ফলে আমরা মনে করি এই মবের হাত থেকে গণতন্ত্রকে বাঁচাতে হলে, এবং মবের এই যে প্রবণতা, এই প্রবণতা কিন্তু আর একটা ভয়ানক বিষয় নিয়ে আসে। যেমন ধরুন, এই যে আমাদের মামুন সাহেব দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন, এই শিক্ষকতার পিছনে তার একটা শ্রম আছে, সাধনা আছে।
আপনি সাংবাদিকতা করছেন, আপনার শ্রম সাধনা আছে, আপনাদের 20 বছরের শ্রম সাধনাটাকে কেউ 20 সেকেন্ডের মধ্যে ধূলিসাৎ করে দিতে পারে, যে আপনাদের বিরুদ্ধে একটা কথা বলেই আপনাদেরকে অভিযুক্ত করে ফেলতে পারে। ফলে এইটা যে কত ভয়ঙ্কর, প্রত্যেকটা মানুষ এখন নিজের সম্মান বাঁচাতে ব্যতিব্যস্ত হয়ে পড়লে মানুষ কি ভাববে যে দেশে গণতান্ত্রিক পরিবেশ আছে? ফলে আমরা মনে করি এই মব সন্ত্রাসীর বিরুদ্ধে যেমন একটা সাধারণ রাজনৈতিক ঐক্যমত আছে, এখন দরকার সরকারের একটা সুনির্দিষ্ট ভূমিকা পালন করা। তা না হলে এই মব সন্ত্রাস আপনাকে আমাকে কাউকেই রেহাই দেবে না। জি, রাজকুজ্জামান রতন, ধন্যবাদ। সৈয়দ আব্দুল্লাহ মামুন চৌধুরী, একই বিষয়, সরকার কি যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে এই মব ভায়োলেন্সের বিরুদ্ধে, অথবা অন্যান্য আরো যে অপরাধ অথবা যেসব অভিযোগ আমরা দেখতে পাচ্ছি নানা জায়গায়? ধন্যবাদ। ওই বিষয়টা ইতিমধ্যেই অতুল ভাই অত্যন্ত চমৎকার এবং যুক্তিসিদ্ধভাবে উপস্থাপন করেছেন। আমার এখানে খুব বেশি সংযুক্ত করার কিছু নেই, কারণ বিষয়টা ওপেন সিক্রেট। আমরা যে সরকারটা এখন আছে এবং এই সরকারকে যারা এনেছে সবাই মিলেই তো এখন বাংলাদেশ চালাচ্ছে, তাই না? বাংলাদেশটা তো এখন যারা বিপ্লব করেছে, সরকার পরিবর্তন করেছে, তারাই তো চালাচ্ছে। তো তারা যে ধরনের প্রতিশ্রুতি, যে ধরনের স্বপ্ন জনগণকে দেখিয়েছিল, সেই স্বপ্নের দিকে তাদের যেতে হলো। সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো যে আপনি বা আমি যে যে রাজনীতি করি না কেন, রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের কল্যাণ সাধন করা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করা। এর জন্যই তো আমাদের সুশাসন দরকার। এবং সুশাসনের দায়িত্ব দুই ধরনের। একটা হলো যারা সরকার পরিচালনা করবে তাদের যেমন দায়িত্ব, পাশাপাশি যে আইন আছে, যে সংবিধান আছে, জনগণেরও কিন্তু দায়িত্ব আছে সেই আইন এবং সংবিধানকে মান্য করা। এখন যদি জনগণের কোন একটা অংশ উচ্ছৃঙ্খল হয়ে যায়, তাহলে যে জিনিসটা হবে, সরকারের দায়িত্ব হবে তার হাতে থাকা শক্তি প্রয়োগ করে সেই উচ্ছৃঙ্খলতা দূর করে আইনের শাসন প্রতিষ্ঠা করা। কিন্তু আমরা যে ঘটনাগুলো দেখছি, এটা ঠিক যে গত বছরের শুরুতে যে ধরনের মব ভায়োলেন্স হয়েছে, বর্তমানে সেই ধরনের মব ভায়োলেন্স নেই। এটাকে যদি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন যে না অনেক নিয়ন্ত্রণ করা হয়েছে, ব্যাপারটা কিন্তু আসলে তা। মব ভায়োলেন্সের কিন্তু অনেকগুলো স্তর আছে। একেবারে চাক্ষুষ যে স্তর, যেটা আমরা দেখলাম অত্যন্ত ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটলো, সাবেক নির্বাচন কমিশন থেকে যেভাবে হেনস্থা করা হলো। হ্যাঁ, একটা মানুষের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে তিনি একটা দায়িত্বে ছিলেন, সেই দায়িত্বটা তিনি সঠিকভাবে পালন করেছেন কিনা, তার জন্য তো দেশে দুদক আছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, তারা দেশে বিচার বিভাগ আছে, তারা একটা ব্যবস্থা নেই। এখন আমরা যেভাবে দেখলাম, এখন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আমরা তো প্রকাশ্যে সবাই ভিডিও ফুটেজ দেখেছি যে তারা তাকে মানে অপদস্থ করেছে শারীরিক ভাবে। আমরা কি তাদেরকে আজ পর্যন্ত গ্রেফতার হতে দেখেছি? তাহলে ব্যবস্থাটা কি নেওয়া হবে? মানে আমরা তো এটা আসলে বুঝতে পারছি যে ওই ব্যক্তি যে তার গালে জুতোটা মারলো, আমরা যদি আজকে দেখতাম যে তাকে গ্রেফতার করা হয়েছে, আইনের আওতায় আনা হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারতাম যে ব্যবস্থাটা নেওয়া হচ্ছে। কিন্তু ব্যবস্থাটা তো এখানে নেওয়া হয়, হতে পারে যে এটা হয়তো আরো ধ্বংসাত্মক হতে পারতো, সেটাকে স্টপ করা হচ্ছে, বা এটাকে আরো ভয়ঙ্কর রূপে হতে পারতো, সেটা হয়তো বন্ধ করা। কিন্তু এই যে গত বছরের আগস্টের এই গণ আন্দোলনের পর থেকে আজকে পর্যন্ত যত ধরনের কর্মকাণ্ড হয়েছে, যেগুলো আইন বহির্ভূত ভাবে, সেগুলোর আমরা তো দৃশ্যতে দেখছি না যে তাদেরকে কাউকে গ্রেফতার করা হয়েছে বা আইনের আওতায় আনা হয়েছে। তো কাজে এখান থেকে তো স্পষ্ট আমার কাছে যেটা মনে হয় যে বর্তমান সরকার যে কার্যক্রম, সেটা থেকে এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে যে তারা কোনো মতে দায়িত্বটা ছেড়ে চলে যেতে পারলেই বাঁচেন, এই ধরনের একটা মনোভাব তাদের মধ্যে দেখা যাচ্ছে। এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতে মনে হয় যে উনি অনেকটা ক্লান্ত, পরিশ্রান্ত। তিনি হয়তো পাচ্ছেন না, তিনি হয়তো চেষ্টা করছেন, তার কথা হয়তো তিনি শুনছেন। একটা রাষ্ট্রের যে টোটাল অ্যাপারেটাস, এই টোটাল অ্যাপারেটাস যদি সমন্বিত ভাবে কাজ না করে,
আহ, এবং এই টোটাল অ্যাপারেটাসকে সমন্বিতভাবে কাজ করার জন্য যিনি ড্রাইভিং চেয়ারে বসে থাকেন তার যেমন ভূমিকা আছে, এবং সেই ভূমিকাকে বাস্তবায়ন করার জন্য তার সাথে যে স্টেক হোল্ডার তাদের সাথে কিন্তু একটা সমঝোতার প্রয়োজন আছে। এখন আমরা যেটা মনে করছি যে এই মব ভাইলেন্স যে প্রক্রিয়া চলছে, আমার মনে হয় অনেকে আগ্রহী যে এটা চলতে থাকে। জি না হলে সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরী, আমি ঠিক এই জায়গায় একটু আপনার কাছে আসি। আপনি যেটি বলছিলেন যে অনেক ক্ষেত্রে আসলেই মনে হচ্ছে যে মব থামানোর নির্দেশ আছে কিন্তু কার্যকর আসলে কোনো পদক্ষেপ নেই। আপনি যেটি বলছিলেন যথার্থই, এই বিষয়টি নিয়েও আমরা কথা বলবো। আমি একটু যোগ করি, এই যে মব ভায়োলেন্স যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি চলছে, এটা কি এক ধরনের মব কালচারে পরিণত হচ্ছে? কেন বলছি যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে কোনো একটা দাবি অথবা যে কোনো চাওয়া অথবা যে কোনো একটা অভিযোগ এমনি বললে হয়তো বা হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রুপ অফ পিপল যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় অথবা ব্যক্তির উপরে যে তারা এক ধরনের একটি মব চালাচ্ছে, এবং সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে সরকারকে অনেক কিছু মেনে নিতে হচ্ছে, অথবা আইন শৃঙ্খলা বাহিনীকেও পিছু হটতে হচ্ছে, অথবা যেই প্রতিষ্ঠান অথবা যেই ব্যক্তি অথবা যেই দাবি যেই অভিযোগের জন্য তারা যাচ্ছে সেই বিষয়টা তাদের যেটা চাওয়া সেটা অনেক ক্ষেত্রে আদায় করে নিচ্ছে। তো এটাকে একটা কালচার হয়ে যাচ্ছে যে আচ্ছা এইটা করলে তো আমরা যদি এই মবটা করি তাহলে এটা পাওয়া যায়, এইরকম একটা সংস্কৃতি দাঁড়িয়ে যাচ্ছে কিনা সৈয়দ আব্দুল মামুন চৌধুরী? হ্যাঁ, সংস্কৃতি তো আসলে দীর্ঘ চর্চার একটা ফসল। ওটাকেই আমরা সংস্কৃতি বলি, যেটা আমরা দীর্ঘদিন যাবৎ চর্চা করে এটা আমাদের একটা অভ্যাস বা আমাদের যাপিত জীবনের একটা অনুষঙ্গে পরিণত। তো এই কালচারটা এই গত 1 বছর যাবৎ চলছে। তো এটা যেহেতু বন্ধ করা যায় নাই, তো এটা তো ক্রমেই একটা সংস্কৃতিতে রূপান্তরিত হচ্ছে। অপসংস্কৃতি, সংস্কৃতি না, এটা একটা অপসংস্কৃতিতে রূপান্তরিত হচ্ছে। এখন আপনি দেখেন যে যে কোনো দাবি দেওয়া পূরণের জন্য সুনির্দিষ্ট কিছু গণতান্ত্রিক রীতিনীতি আছে। আপনার আন্দোলনের অধিকার আছে, কিন্তু আন্দোলনের কিন্তু অনেকগুলো স্টেপ আছে। আন্দোলনের যে কোনো পৃথিবীর যে কোনো জায়গায় জনগণ যখন আন্দোলন করে তখন আন্দোলনের চূড়ান্ত পর্যায়টা সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে চলে যায়। কিন্তু শুরুতেই যদি আপনি সন্ত্রাসী অর্থাৎ আন্দোলনের যে চূড়ান্ত, এখন আর কোনো উপায় নেই, তা সন্তুষ্টি শুনছেই না। এখন বাংলাদেশে যেটা হয়েছে যে বর্তমানে যেমন একটা বিশ্ববিদ্যালয়ের হয়তো কোনো দাবি দেওয়া, তাহলে বিশ্ববিদ্যালয়ের দাবি দেওয়া পূরণ করার জন্য বিশ্ববিদ্যালয়ের তো একটা পরিবেশ আছে, কাঠামো আছে। এখন আমি বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আমি সরাসরি রাস্তা বন্ধ করে ব্লকেট করে দিই। এইটা তো নিয়মতান্ত্রিক আন্দোলন হলেন, এইটা তো এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড। আমি রাস্তাটা বন্ধ করে দিলাম, লক্ষ লক্ষ মানুষ আটকা পড়ে গেল, প্রত্যেকের জীবন এবং জীবিকা অনেক রোগ থাকতে পারে, তারা মৃত্যু পথযাত্রী হতে পারে। তাহলে এখানে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের তো, যারা এটাকে বন্ধ করে দিচ্ছে তাদের কাছে মাথা নোয়ালে হবে, সারেন্ডার করলে হবে না। লক্ষ লক্ষ মানুষ যে রাস্তা দিয়ে যেতে পারছে না, তাদের যাতায়াতের রাস্তাটা ক্লিয়ার করার জন্য তাদের তো শক্তি প্রয়োগ করতে হবে। এটা তো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে না। ফলে যে জিনিসটা হচ্ছে, যারা মুখ করছে তারা মনে করছে যে তারা আসলে আইনের ঊর্ধ্বে। তারা হয়তো বা এমন হতে পারে যারা মুখ করছে তাদের সাথে রাজনৈতিক বা প্রশাসনিক এমন সব ব্যক্তির সাথে কানেকশন আছে, তারা হয়তো মনে করে যে আমরা এটা করলে আমাদেরকে ধরতে পারবে না, আমাদের ছুঁতে পারবে না। তো এটা যখন হয়ে যায় যে একটা কিছু কিছু সংখ্যক মানুষ যখন এরকম ভাবে মনে করতে পারে যে আমি যাই করি না কেন আমাকে রক্ষা করার জন্য লোক আছে, অর্থাৎ আমাকে কেউ আইনের আওতায় আনতে পারবে না, এই ধরনের আস্থা যখন পায় বা এই ধরনের ইঙ্গিত যখন পায়, তখনই কিন্তু তারা সেই ধরনের মানে মোহ বা সন্ত্রাস করার সুযোগ পায়। এক্ষেত্রে আমরা যেটা বলবো যে আহ এক একটা আন্দোলন বা সংগ্রামকে নিয়ন্ত্রণ করার জন্য ধাপ আছে। সেই ধাপে যারা আছেন তারা যদি সক্রিয় না হয় তাহলে পরবর্তী ধাপ আছে। অর্থাৎ আমার মনে হচ্ছে যে বাংলাদেশের যে কোনো কাজের এই জিনিসগুলোকে থামানোর জন্য যে ইন্টারমিডিয়েট যে সেকশনের যে দায়িত্বশীল লোকগুলো আছে, তারা হয়তো সবাই ভয়েই হোক বা যে কোনো কারণেই হোক যার যার জায়গায় তারা নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন বা তারা সক্ষমতা দেখাতে পারছেন না। ফলে এক লাফে চূড়ান্ত পর্যায়ে সবাই চলে যাচ্ছে। অর্থাৎ তারা দখল করে ফেলছে, গায়ে হাত তুলে ফেলছে বা রাস্তা ব্লক করে দিচ্ছে। তো এই জায়গাটা তো অবশ্যই আপনার কথা, দীর্ঘদিন যখন এটা চলবে তখন এটা তো অবশ্যই কালচার পরিণত হবে। আর অভ্যাস তো ভয়ানক জিনিস। অভ্যাস কিন্তু ধীরে ধীরে তৈরি হয়, একবার অভ্যাস হয়ে গেলে সেখান থেকে কিন্তু আবার মুক্ত হওয়া অনেক কঠিন। কাজেই এই অপসংস্কৃতিটা যদি মানে একটা ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে এটাকে যদি থামানো না যায়, এটাকে যদি পেনাল্টি দেওয়া না যায়,
এবং যারা এটা করছে তাদেরকে যদি মেসেজ দেওয়া না যায় তাহলে এরা কিন্তু না, এদের পাশাপাশি আরো অনেকে আছে, সবাই কিন্তু উশৃঙ্খল হয়ে যাবে। কারণ কেউ কেউ তখন মানবে না, কারণ মানুষ তখন চিন্তা করবে যে কই, মানে আইন তো নাই, সো অমুকে করছে, সো আমি করবো না। জি, সৈয়দ আব্দুল মামুন চৌধুরী, যে কথাটা বলেন, যে ব্যাপারটা তখন হয়ে যাবে যে এটা একটা উৎসাহে পরিণত হবে, তখন দেখা যাবে যে আমরা আসলে চেষ্টা করেও আর সেটা করতে পারবো না। জি, সৈয়দ আব্দুল মামুন চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমাকে একটি বিরতি নিতে হবে। রাজিকুজ্জামান রতন, আপনিও সাথে থাকবেন। বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আরো কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে দুজন অতিথি আছেন। আমি একটু বিরতির পর রাজিকুজ্জামান রতন আপনার কাছে আসি। নগর ভবনে কি চলছে, আপনি কি দেখছেন? দীর্ঘদিন ধরে আমরা যেটি দেখতে পাচ্ছি, উপদেষ্টা আসিফ এবং বিএনপি নেতা ইশরাক তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন। তাদের মধ্যে এই যে একরকমের দ্বন্দ্ব, এর অবসান কিভাবে ঘটবে? সরকার এবং বিএনপির উচ্চ পর্যায়ে যারা শীর্ষ নেতা আছেন আরো, তারা কেন এই বিষয়টা হস্তক্ষেপ করছেন না? কি বলবেন রাজিকুজ্জামান রতন? জি, রাজিকুজ্জামান রতন, আপনার সাউন্ডটা সম্ভবত মিউট করা। জি, অবস্থার দৃষ্টে মনে হচ্ছে যে এই সমস্যাটা জিইয়ে রাখা হচ্ছে। সমস্যাটার সূত্রপাত যেখানে, সমস্যাটার সমাধানের যে পথগুলো ছিল সে পথগুলো গ্রহণ না করা, এমনকি সমস্যা যখন জটিল আকার ধারণ করলো তখনও এই সমস্যা সমাধানের যে যতটুকু স্কোপ ছিল সেগুলোকে কাজে না লাগানো আজকে সমস্যাটাকে এই জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে। আমরা মনে করি যে এইটা কয়েকদিন আগে উপদেষ্টা নিজেও বলেছিলেন যে এইটা হয়তো আলোচনার সাপেক্ষে সমাধান করা যাবে, কিন্তু তারপরেও আলোচনার সাপেক্ষে সমাধান তো হলোই না, বরঞ্চ হামলা, বিবৃতি, পাল্টা বিবৃতির মতো ঘটনাও ঘটছে। এর ফলাফলটা দুই দিক থেকে খুব খারাপ। একদিক থেকে খুব খারাপ যে একটা সমস্যা সমাধান করার সক্ষমতাকে এই সরকার রাখছে না, তাহলে সরকারের প্রতি অনাস্থা তৈরি হয়। আর একটা হচ্ছে, এই সরকার কি সমস্যাগুলোকে জিইয়ে রাখতে চায়, তাহলে সরকারের প্রতি সন্দেহ তৈরি হয়। এবং আমরা মনে করি অনাস্থা এবং সন্দেহ দুটোই ঘনীভূত হয়ে যাচ্ছে এইটাতে। কারণ ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ দুটোকে কেন্দ্র করে ঢাকাকে নিয়ন্ত্রণে রাখা, অথবা ঢাকাকে নিয়ন্ত্রণে রেখে ভবিষ্যতে নির্বাচনে বিশেষ কোনো সুবিধা পাওয়া যাবে কিনা সেই ধরনের পরিকল্পনা করা, অথবা ইতিমধ্যে অনেক কথা আছে যে নানা ধরনের দুর্নীতির চক্রে অনেকে জড়িয়ে পড়েছেন, সেই দুর্নীতিগুলোর হয়তোবা কিছু কিছু কথা বাইরে আসছে, সেগুলো অনুমান নাকি সেগুলো যথার্থ তাও প্রমাণিত হচ্ছে না, এগুলো ধামাচাপা পড়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তারপরে যে বিষয়টা, প্রশাসন এবং রাজনৈতিক দল এই দুটোকে কি মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে পরিণতিটা খুব ভালো হবে, এগুলো কেন দেখা হচ্ছে না, এই প্রশ্নটা কিন্তু সবার। ফলে এই প্রশ্নটা উত্তর পাওয়া যাচ্ছে না, বরঞ্চ নতুন নতুন জটিলতা তৈরি করে প্রশ্নগুলোকে আরো জটিল করে তোলা হচ্ছে। সহজ প্রশ্নের সহজ উত্তর যদি হতে পারতো, যেহেতু চট্টগ্রামের মেয়র তিনি কোর্টের নির্দেশে তার মেয়র পদ পেয়েছেন এবং শপথ নিয়েছেন, ঢাকার মেয়রও কোর্টের নির্দেশে শপথ মানে তার পদ পাওয়ার কথা বলা হয়েছে, তাকে শপথ নেওয়ার কথা বলা হয়েছিল। তাহলে এখন কি এরকম দাঁড়াবে যে কোর্ট একটা কথা বললেও সেটা না মেনে থাকা যায়? তাহলে আমরা যে আইনের কথা বলেছিলাম, আইনের শাসনের কথা বলেছিলাম, তাহলে বর্তমান সরকারের যারা আছেন তারা অনেকে কি আইনের শাসনকে উপেক্ষা করছেন? এই প্রশ্নটা চলে যায়। একদিকে গায়ের জোরের শাসন, একদিকে মব সন্ত্রাস, আর একদিকে আইনের নির্দেশটাকে মানে না মেনে চলা, এবং সমস্ত কিছুর পেছনে জড়িয়ে আছে আগামী নির্বাচনে ক্ষমতা কে পাবে তার শক্তি পরীক্ষা, এবং সেক্ষেত্রে কখনো কখনো দুর্নীতির গোপন অভিলাষ, এগুলো সব জড়িয়ে আছে। ফলে আমরা মনে করি এই প্রশ্নটা এতদূর পর্যন্ত সমাধানের জন্য ঝুলিয়ে রাখাটা উচিত হয়নি, এবং এই ঝুলিয়ে রাখাটা এখন উচিত হয়নি বলবো না, আমাদের মনে হচ্ছে এখন এইটা ঝুলিয়ে রেখে এটাকে দৃষ্টি অন্যদিকে আকর্ষণ করার একটা প্রবণতাও হতে পারে। জি, রাজিকুজ্জামান রতন, আপনাকে ধন্যবাদ। সৈয়দ আব্দুল মামুন চৌধুরী, আমরা যে বিষয়ে কথা বলছিলাম, যে মব ভায়োলেন্স, তারপরে দক্ষিণ সিটি কর্পোরেশনে যা চলছে, এবং আরও আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিকভাবে ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে যা চলছে,
সরকারের কি এক ধরনের বিভিন্ন ক্ষেত্রে নিষ্ক্রিয়তা দেখতে পারেন, যে সরকারের একটি স্বাভাবিকভাবে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ইস্যুতে যেই ধরনের পদক্ষেপ অথবা ব্যবস্থা নেওয়া উচিত অথবা যতটা কঠোর হওয়া উচিত, সরকার সেই জায়গাগুলোতে আসলে অনেকটা নিষ্ক্রিয় থাকছে, এবং এই নিষ্ক্রিয় থাকার কারণে সাধারণ মানুষের যে অধিকার, যে সাধারণ কিছু একদম স্বাভাবিক যে বিষয়গুলো, এই অধিকারগুলো আসলে লঙ্ঘিত হচ্ছে, এমন কি কোনো ঘটনা আপনার কাছে মনে হয় যে সরকার আসলে আরো স্ট্রিক্ট হওয়া দরকার? তারা একদম মনে হচ্ছে যে নিষ্ক্রিয়, তারা কিছু করছে না, বলছে অনেক কিছু, কিন্তু কার্যত আসলে কোনো পদক্ষেপ নেই। আহ, প্রথমত আমি আজকে একটা কথা বলি। আপনি একটা শব্দ উপস্থাপন করেছেন যে সাধারণ মানুষ। আমি একটু বলি যে এটা আর আমাদের বলার প্রয়োজন নেই। বাংলাদেশে কেউ আসলে সাধারণ, বাংলাদেশে আসলে সবাই অসাধারণ। আমরা আসলে এই যে প্রায় দেখি সাধারণ ছাত্রছাত্রী, সাধারণ মানুষ, সাধারণ জনগণ, এই কথাগুলো আসলে সত্যিকার সাধারণ জানা তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া এক ধরনের কথা। অর্থাৎ যারা এগুলো করে তারা আসলে সাধারণ জনগণ বা সাধারণ মানুষ বলে আমরা যাদেরকে বুঝি, তারা আসলে এগুলো করে না। এগুলো আমরা যারা বিভিন্ন স্টেক হোল্ডার, রাজনীতি, ক্ষমতা এবং বিভিন্ন গোষ্ঠীর স্টেক হোল্ডার, তারাই বিভিন্ন নামে মানুষের সামনে উপস্থিত। আমরা কথাগুলো এইভাবে বলতে পারি যে ক্ষমতা বহির্ভূত মানুষ বা এই ধরনের যদি বলি, তারা কি চাচ্ছে। এখন দেখুন বর্তমানে বাংলাদেশের যে অবস্থাটা হয়েছে, যে সরকার আসলে কাকে বলে, এই জিনিসটাই আমরা একটু বুঝতে পারছি যে সরকার কি। এই যে ধরেন সিটি কর্পোরেশনের বিষয়টা আমরা যদি দেখি, তাহলে একটা সরকারের কিন্তু দুই ধরনের মানে বিভক্তি আছে। সরকারের একটা অংশ সবচেয়ে স্থায়ী, আর একটা অংশ বারবার পরিবর্তন। এখন সরকারের যে স্থায়ী অংশটা, তারা কোনো রাজনীতির সাথে সরাসরি জড়িত থাকতে পারে না। তারা হলো হুকুমের গোলাম। আমাদের সংবিধানে যেরকম বলা হয়েছে যে তারা হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারী। এখন তারা কিন্তু নিজেদেরকে কর্মকর্তা লেখেন, অর্থাৎ তারা কর্মচারী এভাবে বলেন না, তারা কর্মের কর্তা হন। এখন ড্রাইভিং সিটে যারা থাকেন, তারা নির্বাচনের মাধ্যমে আসেন অথবা সাংবিধানিক বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আসেন। এখন এই স্থায়ী যে সরকারের যে স্থায়ী অংশ, এদের মধ্যে যদি রাজনীতি ঢুকে যায়, তাহলে টেম্পোরারি বেসিসে যারা মূল নেতৃত্ব নিয়ে ড্রাইভিং সিটে বসেন, তারা উপর থেকে অর্ডার দেন, কিন্তু সেই অর্ডারটা নিচে পালন করা হয়। এখন নিচে তারা পালন করা হয় না, কারণ কি? কারণ অর্ডারটা যখন উপর থেকে নিচের দিকে যায়, তখন সরকারের যে স্থায়ী অংশ, ধরুন পুলিশের আমলা বা সামরিক আমলা বা বেসামরিক বিভিন্ন দপ্তর যেগুলো আছে, সেগুলোর যে আমলা, তার যে কর্মচারী, তারা এখন বিভিন্ন রকম রাজনৈতিক দল, মত এবং আদর্শে বিভক্ত হয়ে প্রত্যেকেই যার যার গডফাদারের কথা অনুযায়ী চলে। একটা রাষ্ট্রে যখন এই অবস্থা হয়ে যায় যে প্রজাতন্ত্রের ড্রাইভিং সিটে যারা আছেন, তাদের কথা, তাদের অর্ডার পালন করার জন্য পার্মানেন্ট বডি হিসেবে সরকারের যে অংশগুলো আছে, সরকারের বিভিন্ন দপ্তর, বিভিন্ন অফিস, সেখানকার যে কর্মচারী, তারা যখন এটা পালন করেন, তখন সরকারের দায়িত্ব হয় যে প্রশাসনের শৃঙ্খলা আনা, প্রশাসনের আনুগত্য আনা। এবং সেই আনুগত্য আনার জন্য ড্রাইভিং সিটে যারা বসে আছেন, তাদের আবার পুরো জনসমাজ বা ওই রাষ্ট্রের পুরো জনগোষ্ঠীর মধ্যে মানে প্রচন্ড রকম সমর্থন থাকা দরকার। এখন বর্তমান যে সরকারটা আছে, তারা তো নির্বাচিত না, ফলে তাদের কোনো রাজনৈতিক দল নেই। তারা একটা বিশেষ পরিস্থিতিতে চেয়ারে বসেছে, এটা হচ্ছে তাদের একটা দুর্বলতা। এখন আপনি যেটা বলছেন যে তাহলে সরকার কি তাহলে যথেষ্ট সদিচ্ছা নেই, আমি বিষয়টাকে এইভাবে দেখতে চাই যে এই 1 বছর যাবৎ সরকার পরিবর্তনের পর যে সরকারটা গঠিত হয়েছে, সেই সরকারের ক্ষমতাটা তারা কিভাবে ভোগ করছে। একটা একক কেন্দ্রবিন্দু থেকে সবাইকে কন্ট্রোল করা যাচ্ছে কি যাচ্ছে না। আমার মনে হয় যে এই আন্দোলনের যারা স্টেক হোল্ডার, প্রত্যেকেই সরকারের ক্ষমতাটাকে তাদের যার যার গোষ্ঠীর মধ্যে সিজ করে নিয়ে ফেলেছে, এবং তাদের এই যে ক্ষমতাটাকে সাংবিধানিকভাবে যার হাতে ক্ষমতা থাকার কথা, তার হয়তো কাগজে কলমে ক্ষমতা আছে, কিন্তু বাস্তবের যে ক্ষমতাটা, সেটা হয়তো বিভিন্ন রাজনৈতিক দল, গোষ্ঠী
এইভাবে সিজ করে নেওয়ার কারণে ক্ষমতাটা ভাগাভাগি হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়, যেটা হয়তো দৃশ্যত কাগজে কলমে দেখা যাচ্ছে না। কিন্তু এইটার কারণে হচ্ছে কি, একজন আরেকজনকে নিউট্রাল করে ফেলছে। সেনাবাহিনী আমাদেরকে ঘোষণা দিল যে তারা মব সন্ত্রাস চায় না এবং এটা কন্ট্রোল করবে। একটা দেশের সেনাবাহিনী যখন মাঠে থাকে, সেই সেনাবাহিনী যখন চায় যে মব সন্ত্রাস হবে না, তখন তার তার মাথায় কয়টা, মানে তার ঘাড়ে কয়টা মাথা আছে বা সাহস আছে যে সেনাবাহিনীর এই কথার পরে এটা করে। তারপরে কিন্তু বাংলাদেশে হচ্ছে। তার মানে মনে হচ্ছে যে সেনাবাহিনীর ঘোষণাটা যেভাবে প্রয়োগ হওয়ার কথা, সেই জায়গাটাতে ক্ষমতার ভারসাম্যটা আবার বিভিন্ন ভাগে থাকবে। তো অর্থাৎ বর্তমানে বাংলাদেশে আমরা যেটা বলবো যে রাষ্ট্রের যে ক্ষমতা এবং ক্ষমতার প্রয়োগের যে ক্ষেত্র, এই ক্ষেত্রগুলোর মধ্যে একটা সমন্বয়হীনতার সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন স্টেক হোল্ডার এই ক্ষমতাটাকে বিভিন্নভাবে এনজয় করছে। কেউ তার গোষ্ঠী প্রয়োগের মাধ্যমে, কেউ হয়তো দুর্নীতির মাধ্যমে, কেউ হয়তো নানান কারণে। ফলে যেটা হচ্ছে যে সরকার হয়তো আমাদেরকে বলছে যে হ্যাঁ এটা করার চেষ্টা করছে, তারা করতে পারছে না। করতে না পারার কারণই হলো যে তাদের অক্ষমতাটা তারা বলছে। এটা আসলে আমি বলবো যে এই সমন্বয়হীনতার জন্য এই কাজটা ঘটছে। আর এইটা শুধুমাত্র যেহেতু এই সরকারের আসলে কোনো জবাবদিহিতাও নেই, তারা যেহেতু জনগণের ভোটের মাধ্যমে ম্যান্ডেট নিয়ে আসে, জনগণকে কোনো কথা দিয়েও আসে, কাজে তাদেরকেও সরাসরি আমরা জবাবদিহিতার মধ্যে আনতে পারছি। তো শুধুমাত্র একটা নির্বাচিত সরকারি যদি আসে, তখন আমরা হয়তো এই সমন্বয়হীনতাগুলো একটা অবসান দেখতে পাবো। কারণ সেই নির্বাচিত সরকারের সেই সক্ষমতা থাকবে, সেই পাওয়ার থাকবে, শক্তি থাকবে। যারা সরকারের যে পার্মানেন্ট বোর্ড, যেটা আমরা বলি যে সরকারের যে বিভিন্ন দপ্তরের অফিসার কর্মকর্তা, বা তার সাথে জনগণেরও কিছু অংশ রাজনৈতিক ব্যক্তিত্ব সংযুক্ত হয়ে, এই যে দেখেন আপনার সিটি কর্পোরেশনের বর্তমান অবস্থাটা দেখেন, ইশরাক হোসেন উনি মানে এক ধরনের কাজ করছেন এখন। তারা এক ধরনের নেতৃত্বের মতো করে সিটি কর্পোরেশনে ঢুকেছেন, কিন্তু তিনি আবার শপথ নেন। তাইলে এখন এই যে সিটি কর্পোরেশনের যে অফিসার কর্মকর্তা, তারা কার কথা শুনবে এখন? তারা কি স্থানীয় সরকার মন্ত্রীর অর্ডারে ফলো করবে, নাকি স্থানীয় পর্যায়ে তাদের জানমালের তো নিরাপত্তা আছে? তারা ঘর থেকে বেরিয়ে যাবে কোথায়? ঘর থেকে বেরোলেই তো রাজনৈতিক দলের কর্মীরা তাদেরকে ধরবে। তাহলে তাদের কথাটা তারা কিভাবে শুনবে? তাদের কথা তারা অস্বীকার করবে কিভাবে? আবার তাদের কথা যদি তারা শুনতে চায়, তাহলে তো সেটা আইনগত ভাবে শোনা যাচ্ছে না। এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা কেন হয়েছে? এখানে সরকারও নিশ্চয়, আবার বিরোধী মানে তাদের সাথে যারা নিশ্চয়, অর্থাৎ তাহলে কি হয়েছে? এখানে একটা সমন্বয়হীনতার সৃষ্টি হয়েছে। এই অবস্থাটা বাংলাদেশের এখন সব জায়গায় দেখা যাচ্ছে, যে একটা সরকারি অফিসের বা বেসরকারি অফিসের বা একটা জায়গার কাজ যেভাবে হওয়ার কথা, কার অর্ডারে কাজটা হবে, আইনগত ভাবে একজনের অর্ডারে কাজ হওয়ার কথা, কিন্তু পেশি শক্তি, দুর্নীতি বা বিভিন্ন ধরনের সম্ভাবনা, ভয়, ভীতি, আতঙ্ক সবকিছু মিলিয়ে একটা আমি বলবো যে স্থবির অবস্থা সৃষ্টি হয়েছে, যেখান থেকে আসলে আমরা আসলে বুঝতে পারছি না যে কি করা দরকার। তবে এতটুকু বোঝা যায়, একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এখান থেকে আমাদের সমাধান করার সুযোগ খুব একটা দেখা যাচ্ছে। জি, সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ। রাজীবুজ্জামান রতন, আপনার কাছে আসি একটু যে বিষয়টি নিয়ে। ঐকমত্য কমিশনের বৈঠক বুধবার অর্থাৎ আগামীকাল থেকে আবারও শুরু হচ্ছে। বেশ কয়েকবার তো বৈঠক হলো। এই বৈঠকে আসলে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলাপ আলোচনা হয়েছে, কত দূর আসলে ঐকমত্যের জায়গাটা কত দূর, রাজীবুজ্জামান রতন যদি একটু বলতেন। আসলে ঐক্যমত্য, নিরঙ্কুশ ঐক্যমত্য বলতে কোনো কথা নেই। ঐক্যমত্য কমিশনটার লক্ষ্য কি ছিল আর তার বাইরে তার প্রচারটা কি হয়েছে, এ দুটো নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা আছে। আসলে কোন কোন প্রশ্নে আমরা একমত হতে পারি, সেই প্রশ্নে আমরা একমত হব। যে প্রশ্নে দ্বিমত হয়ে গেল, যে প্রশ্নে একমত হওয়া গেল না, সেটা আমরা পরবর্তী সরকারের উপর ছেড়ে দেবো অথবা জনগণের উপর ছেড়ে দেবো। এটা হওয়া উচিত ছিল স্পিরিট। কিন্তু এমন ভাবে বলা হলো যে আমরা জাতীয় ঐক্যমত্য তৈরি করব। এটা জাতীয় ঐক্যমত্য তৈরি করবে রাজনৈতিক দলগুলো। তাদের প্রত্যেকের রাজনৈতিক দর্শন ভিন্ন, রাজনৈতিক প্রক্রিয়া ভিন্ন, ভবিষ্যতের কর্মসূচি ভিন্ন, কর্মীদের মানসিকতাও কোনো কোনো ক্ষেত্রে ভিন্ন। ফলে একটা সর্বাত্মক ঐক্যমত্য তো হতে পারে না। কিন্তু কিছু কিছু বিষয়ে খুব সহজে একমত হওয়া যায়। যেমন কি রকম? যদি বলা হয় যে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দলীয় সরকারের নির্বাচন গ্রহণ করব, নাকি
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নির্বাচন করব। খুব দ্রুত আমরা এখানে একমত হয়ে যেতে পারি, তাহলে আমরা তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন করব। আচ্ছা, নির্বাচন করতে গেলে আমাদের সংবিধানটা সংশোধন করতে হবে, অবশ্যই সংশোধন করতে হবে। সংবিধান কোথায় সংশোধিত হবে? সংবিধান সংশোধিত হবে পার্লামেন্টে। তাহলে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবো। তার আগে একটা কমিটমেন্ট নাও সবার কাছে যে এই নির্বাচনের পরে যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্টে যারাই ক্ষমতায় আসুক, যারা একক দল বা একাধিক দল সবাই মিলে সংবিধানে এই ব্যবস্থাটা করবে যাতে সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা অন্তর্ভুক্ত হয়। এই সংবিধানে কয়েকটা ধারা আছে যে ধারাগুলো গণতন্ত্রকে বলবো যে বিরোধিতা করে না, শুধু নয়, গণতন্ত্রের গলা টিপে ধরে। তাহলে সেই ধারাগুলো সংবিধান থেকে বাদ দিতে হবে। সেই প্রশ্নে আলোচনা করে কোন কোন প্রশ্নে 7 ক এবং 7 খ এই দুটো ধারার ব্যাপারে প্রশ্ন থাকলে এই দুটো ধারা আমরা বাদ দিতে পারি। 3 নম্বর হতে পারে, আচ্ছা সবাই মিলে একটু আসুন তো আমরা ঠিক করে দেখি যে সংসদ সদস্যদের ক্ষমতা কতটুকু হবে। তারা কি পায়ে দড়ি বাঁধা থাকবে নাকি গলায় দড়ি বাঁধা থাকবে? তারা আদর্শ দ্বারা নিয়ন্ত্রিত হবেন নাকি শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকবেন? তো তাহলে সেক্ষেত্রে সংসদ সদস্যদের 70 অনুচ্ছেদটা কোন কোন ক্ষেত্রে প্রয়োগ হবে এবং কোন কোন ক্ষেত্রে প্রয়োগ হবে না, এই সমস্ত বিষয় কিন্তু খুব দ্রুত দেখবেন একমত হয়ে যাওয়া যাবে। ফলে আমাদের যদি উদ্দেশ্যটা এরকম ছিল যে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা গণতান্ত্রিক সরকারে রূপান্তরিত করার এই পথটাকে আমরা মসৃণ করব, দ্রুত করব এবং জনগণের কাছে বিশ্বাসযোগ্য করব, তাহলে যে কাজগুলো করা দরকার সেগুলো আমরা করে ফেলি। আর একটা বিষয় ছিল যে আমাদের কিছু বিষয়ে আমরা ভবিষ্যতের জন্য ছেড়ে দেব, যে আমাদের যে পুলিশ বাহিনী, এটা জনগণের টাকায় পরিচালিত পুলিশ বাহিনী, সে কি দলীয় বাহিনীতে রূপান্তরিত হবে? আমাদের যে প্রশাসন, সেই প্রশাসন এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রশাসন, সেটা কি কোনো দলীয় প্রশাসন রূপে আবির্ভূত হবে? তাহলে এই প্রশ্নে আসুন তো আমরা একমত হতে পারি কিনা। এই একমত হয়ে গেলে পরবর্তীতে বলা হবে যে যারাই ক্ষমতায় আসবে যে তোমরা কিন্তু এই বিষয়ে একমত হয়েছিলে, এখন তোমরা তোমাদের প্রতিজ্ঞা ভঙ্গ করছো। গণতন্ত্র তো জবাবদিহিতার জায়গা। আমরা একমত হতে চাই যাতে জবাবদিহির মধ্যে আমরা পড়তে চাই। একমত হওয়া মানে এই নয় যে তাদেরকে ধরে বেঁধে একমত করানো। একমত মানে যে বিষয়ে একমত হওয়া, মানুষ বলছে আপনারা একমত হয়েছেন, এখন করছেন না কেন? রাজনৈতিক দলকে সেই জবাবটা দিতে হবে। আর একটা বিষয়, আমাদের সংবিধানের একটা ধারা আছে 20 নম্বর অনুচ্ছেদ, যে অনুপার্জিত আয় কেউ ভোগ করতে পারবে না। তাহলে এই যে অবৈধ টাকা যারা রোজগার করছেন তারা হিসেব ছাড়া এই টাকাটা ভোগ করবেন কেন? 1। 2 নম্বর, তারা হিসেব দিচ্ছেন না কেন এই টাকাটা কোথায় তারা পেয়েছেন? ফলে এই জায়গাটা যদি একটু শক্তিশালী করতে চাই, তাহলে পার্লামেন্টে যারা যাবেন তাদের যদি এই বিষয়টা থাকে যে পার্লামেন্টে যারা যতদিন তারা জনগণের টাকায় ব্যবসা বাণিজ্য করতে পারবেন না, তারা তো বলেছেন জনসেবা করবেন, তাহলে এই 5 বছর তারা সত্যিকার অর্থে জনসেবা করবেন, তাহলে ব্যবসা করতে পারবেন না। আসুন তো দেখি এই প্রশ্নে একমত হওয়া যায় কিনা। যদি দেখা যায় কেউ কেউ এই প্রশ্নে একমত হচ্ছেন আর কেউ একমত হচ্ছেন না, মানুষ তখন বুঝবে তাহলে পার্লামেন্ট মেম্বার এইটাকে কাজে লাগিয়ে আপনি আসলে ব্যবসা বাণিজ্য করতে চান। তো এইরকম করে আমরা যদি সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক জবাবদিহিতার জায়গায় যেতে চাই, একটা অর্থনৈতিক স্বচ্ছতার জায়গায় যেতে চাই এবং পার্লামেন্টকে জনগণের ইচ্ছার একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে চাই, যে পার্লামেন্টে প্রতি মিনিটে 2 লক্ষ টাকার উপরে খরচ হবে, সেই পার্লামেন্টে যারা বসবেন তারা জনগণের বিপক্ষে কালো আইন তৈরি করবেন না, তারা জনগণের টাকা তছরুপ করবেন না, তারা পার্লামেন্টের ওই এমপি অথবা তাদের এই লাল পাসপোর্ট দেখিয়ে তারা কোনো ধরনের দুর্নীতি অথবা দেশ থেকে টাকা পাচারের মতন ঘটনার সঙ্গে যুক্ত থাকবেন না। এগুলো আমাদের একটা সাধারণ ঐক্যমত কিন্তু আছেই, এগুলোর জন্য আমাদের জাতীয় ঐক্যমত দরকার নেই। একমত হওয়া দরকার নির্বাচনটা কিভাবে সুস্থ হবে, নির্বাচনটা কিভাবে গ্রহণযোগ্য হবে, এবং যে আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতা এসেছে এই আন্দোলনের মধ্য দিয়ে আসা সরকার কিভাবে একটা আইনি সুরক্ষা পাবে, একটা কন্টিনিউটি অফ দ্য কনস্টিটিউশন, সেটা করতে গেলে আগামী নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্টে গঠিত হবে সেই পার্লামেন্টে অন্তর্বর্তীকালীন সরকারের কাজগুলোকে একটা সাংবিধানিক ধারাবাহিকতা হিসেবে বিবেচনা করা হবে। এই বিষয়গুলো আলোচনা করার জন্য খুব জি, আমাদের সময় আজকে একদম শেষ। আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং ডক্টর সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরী আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য, কথা বলার জন্য। নিশ্চয়ই আপনাদের সাথে আবারও কথা হবে, আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। দুজনই ভালো থাকবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।
টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।